মানে কি আপনি যুগ পরিবর্তন হয়েছে, আপনাকে বুঝতে হবে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় গেছে, আপনাদেরকে চিন্তা করতে হবে। শেখ হাসিনা পতন হয়েছে 5 তারিখ, কোশ্চিনকালে কল্পনা করে নাই আজকে যারা বড় বড় রাজনীতিবিদ তারাও স্বপ্ন দেখে নাই সে চলে যাবে। তার মানে হচ্ছে সে যখন চলে গেছে, যাওয়ার সময় তার সমস্ত শক্তি ছিল, আর্মি বলেন, পুলিশ বলেন, রাজনীতিবিদ বলেন, সমস্ত অর্গান তার ছিল। তা সত্ত্বেও যখন পালাইছে, তাহলে আপনাদের প্রত্যেককে এখন বুঝতে হবে যে কারো পজিশন স্থির নয়, ইট ক্যান বি চেঞ্জ অ্যাট এনি মোমেন্ট। দেশ সেই জায়গায় গেছে, সেটা হলো প্রথম অর্জন। দ্বিতীয় অর্জন, তার আগে যদি একটা অর্জন বলি, আমরা শেখ হাসিনার যে রোশানলে ছিলাম সেটাকে সরানো হইল সবচেয়ে বড় বিজয়। বাংলাদেশে ওই রকম একজন মহিলা আগামী 100 বছরও আসবে না, যাকে আমি মিন করি ফিমেল ভার্সন অফ হিটলার। তো এইরকম একজন মহিলা, এটা তো বাংলাদেশ সবচেয়ে বড় বিজয়। আপনি এই বিজয়টা কিন্তু তরুণরা এনেছে, অফকোর্স তরুণরা এনেছে। এখন কেউ কেউ বলেন যে হ্যাঁ সবাই আমরা দলমত নির্বিশেষে ছিলাম, কিন্তু আপনি যদি যুদ্ধের মাঠে যান এবং যুদ্ধের মাঠে যাওয়ার পর 2টা থাপ্পড় দিছে একজন, আপনি ফেরত চলে আসেন, আইসা বলেন গেছিলাম 2টা থাপ্পড় দিছে আমি চলে আসছি, যুদ্ধ হইল? হয় নাই। আর এই ছেলেদের বেলায় পুলিশ কি বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে? এডারে মারি এডাই মরে, বাকিগুলি সরে না। ইউ সি দ্য ডিফারেন্স। আপনি থাপ্পড় খেয়ে চলে আসছেন, আপনি আন্দোলন করেন, আর ওনারা এডারে মারি এডা মরে, বাকিগুলি সরে না। পার্থক্য আছে না? 1। 2 বলতেছে যে জুলাই আন্দোলন সবাই করছে, ইয়েস আমরা সবাই করছি, ক্রেডিট নিতে চায় তারা। জুলাই আন্দোলনের ক্রেডিট তারা নিতে পারবে, তাদের নেওয়ার অধিকার আমি মনে করি যারা পট পরিবর্তন হলে বিপদগ্রস্ত হবে। হিসাব সহজ, কালকে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে, তর্কের খাতিরে বলছি, তাহলে বিপদগ্রস্ত হবে কারা? আপনি নোট করেন, যারা বিপদগ্রস্ত হবে তারাই আন্দোলনের কিং, আর যারা বিপদগ্রস্ত হবেন না তারা কিং নয়। এটাতেই আপনি ভাগ করে ফেলতে পারেন জুলাই আন্দোলনের নেতৃত্ব কাদের। আজকে আওয়ামী লীগ যে সমস্ত জায়গা থেকে চাঁদাবাজি করতো, টাকা পয়সা তুলতো, সেই জায়গাটা খালি আছে কিনা ওটা আমাকে বলেন। সেই জায়গাটা যদি খালি না থাকে, তাহলে আপনি শুধু ছাত্রকে ব্লেম দিচ্ছেন কেন? ছাত্রগুলোর অবস্থা হচ্ছে কি জানেন? আমরা বলি ছাত্রদেরকে বেয়াদব, আমরা বলি, আমি ছাত্রের পক্ষপাতী না, ফর গডসে আমি কিন্তু যখন যেটা জেনুইন সেটা বলি। নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি আসেন, উনি বলছেন সংস্কার কিন্তু আমরা সবাই মানি, আমরা বলতেছি সংস্কার কিছু করব। আজকে আমরা একটা বার্তা পাইলাম যে সংস্কারটা করবে কে? সংস্কারটা করবে, সংস্কারের প্রস্তাবটা কার্যকর করবে ক্ষমতায় যে আসবে সে। তো সংস্কার প্রস্তাব আপনি কার্যকর যদি ক্ষমতায় এসে করেন, এখন করতে বাধাটা কোথায়? আপনি তো করবেন বলছেন, তো করবেন বললে আমি এখন মানলে দোষটা কি? কথার কথা, তর্কের খাতিরে আমি বলছি। সেক্ষেত্রে ইউনূস সাহেব যে কথাটা বলছেন যে আমার কাছে সংস্কারের ব্যাপারে আমি সবাই বলছি, কে কতটুকু মানেন, কে কোন সংস্কারটা কতটুকু মানেন সেটা আমাকে জানান, লিখিতভাবে জানান, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দিব। এই যে জিনিসগুলা, সে কিন্তু একটা মুখোশ উন্মোচন করতেছে যে রাজনীতিবিদদের বৈশিষ্ট্যগুলো কি, সেটাও কিন্তু কেউ চ্যালেঞ্জ করছে না। মানে আমার জায়গাটা হলো ওইখানে। সুতরাং আমাদের কাছে পরিষ্কার বোঝা যায় যে ইউনূস সাহেবের সামনে যে আমরা দুর্নীতি নির্মূলে চ্যালেঞ্জ করব, উই আর নট গিভিং হিম দ্য প্রিভিলেজ। আমরা তো তাকে সুযোগ দিচ্ছি না। সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত হি ইজ আন্ডার প্রেশার, এবং তারপরে যে সে এভাবে বসে আছে, এখন সবাই শুনবে আর বলবে কি আমি ইউনূস সাহেবেরই নো, কালকে ইউনূস সাহেব চলে যাক, আবার যিনি আসবেন সে যদি খারাপ করে, আমি তাকে খারাপই বলবো। ইউনূস সাহেবের খারাপ দিক আছে, ইউনূস সাহেবের খারাপ দিকটা আছেই উনি নোবেল পাইছেন শান্তিতে, এবং উনি যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট নাই, ওনার কোনো ঠেকা নাই। ঠেকা নাই কেন? তোমরা মারামারি করো, আমার কি? আমি বলতেছি তোমরা আমার কথা শুনবা না, তো মারামারি করো গিয়ে। মারামারি করলে লোকসানটা কার হবে? ইউনূস সাহেবের রাজনৈতিক অভিলাষ নাই, কনফার্ম। আমি কেন, সবাই কনফার্ম যে তার রাজনৈতিক অভিলাষটা নাই।